আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের নিউ টপিক সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ইংলিশ সেকেন্ড পেপার 5 মার্কস থাকে এটা এসএসসি লেভেলে এবং 6 ক্যারেটেও থাকে এই প্রশ্নগুলো এবং এইচএসসি তেও থাকে। তো ট্যাগ কোশ্চেন আমরা ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ, তবে কোশ্চেন ট্যাগ বলা হয় না, বেশি বলা হয়ে থাকে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয় না, শুধুমাত্র অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অপটেটিভ ধরা হয় না এবং এক্সক্লেমেটরি তিনটা ধরনের সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয়। তো আমরা বেশ কিছু রুলস ঠিক করেছি, সেই রুলস গুলো নিয়ে কথা বলবো। তো দেখা যাক নিচে কি আছে। তো ইজি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ইজি লার্নিং এন্ড ইটস আ নিউ ক্লাস অফ ট্যাগ কোশ্চেন এন্ড ইটস ক্লাস নাম্বার 1. Let's get started. তো সবার প্রথমে আসি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো দেখো প্রথমে এই নাম্বার দেওয়া আছে সিম্পল ইম্পারেটিভ, সাধারণ যেটা। তাহলে সিম্পল ইম্পারেটিভের ক্ষেত্রে কি কি হবে ট্যাগ কোশ্চেনে? উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ, কুড ইউ। তাহলে উইল ইউ, ওয়ান্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ বা কুডন্ট ইউ, এই কয়টা যোগে আমরা একটা কোশ্চেন করব। তো কখন কোনটা ব্যবহার করব সেইগুলো দেখব। দেখো রিড ডিলিজেন্টলি ওন্ট ইউ, যখন শ্রোতার সম্মতি আহ্বান করা বোঝায় তখন ওন্ট ইউ বসে। এখানে রিড ডিলিজেন্টলি, এখানে শ্রোতার সম্মতি আহ্বান করা বোঝাচ্ছে, যার কারণে আমরা ওন্ট ইউ ব্যবহার করেছি। এটা কিন্তু নেগেটিভ কোনো সেন্টেন্স না, যার কারণে আমরা এই পাশে ট্যাগ করব নেগেটিভ দিয়ে। এরপর আসি ডোন্ট ডিস্টার্ব মি, এখানে এটা এই পাশে হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা এই পাশে করব কি অ্যাফার্মেটিভ উইল ইউ। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যখন কিছু করতে বলা হয় তখন উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ অথবা কুড ইউ বসে। যেমন ডোন্ট ডিস্টার্ব মি, তুমি আমাকে ডিস্টার্ব করো না বা বিরক্ত করো না। উইল ইউ, এখানে যদি বলি উড ইউ, সরি উড ইউ তো এখানে বসবে না। এরপর আছে ক্যান ইউ। এরপর আসি সি নাম্বার রুলসে, ওপেন দ্য ডোর ওন্ট ইউ। দেখো এটা আমাদের এই পাশে অ্যাফার্মেটিভ আছে, এই পাশে আমরা কি নেগেটিভ করব, তাহলে ওন্ট ইউ, সহজ হিসাব। তো এছাড়াও একটা ব্যাখ্যা আছে, এখানে বাক্যটি দ্বারা মূলত শ্রোতা দরজাটি খুলতে রাজি কিনা সে অর্থে প্রশ্ন করা হয়েছে, তাই ট্যাগ ওন্ট ইউ বসেছে। এরপর আসি ডি নাম্বারে, ওপেন দ্য ডোর উইল ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ। এখানে বাক্যটি দ্বারা শ্রোতাকে দরজাটি খুলতে বলা হয়েছে, তাই দ্বিতীয় নিয়মে ট্যাগ হয়েছে। তো দেখো মূল জিনিস ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটুকু অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ওই পাশে ওন্ট ইউ বা উডেন্ট ইউ ব্যবহার করব বা ক্যান্ট ইউ ব্যবহার করব। আর এই পাশে যদি অংশটুকু যদি নেগেটিভ থাকে, ইম্পারেটিভ অংশটুকু যদি নেগেটিভ থাকে, তাহলে আর ট্যাগ হবে কি উইল ইউ, ক্যান ইউ, এগুলা। এই হচ্ছে এই জিনিসগুলা। এরপর আসে বি নাম্বারে, প্রদত্ত বাক্য দ্বারা অধৈর্য বোঝালে ক্যান্ট ইউ ব্যবহার করতে হয়। রেফারেন্স প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস সেকশন 30B, একটা বই থেকে এটা লেখা হয়েছে। যেমন লিভ মি অ্যালোন ক্যান্ট ইউ, এখানে কিন্তু লিভ মি অ্যালোন একটা যখন কথাবার্তা প্রকাশ করা হয় তখন বলো লিভ মি অ্যালোন ক্যান্ট ইউ। তারপরে ওপেন দ্য ডোর, মানে অনেকক্ষণ পরে যখন বলা হয় দরজা খুলতেছে না, তখন যখন বলা হয় বিরক্ত ভাব বা অধৈর্য ভাব, তখন আমরা ক্যান্ট ইউ ব্যবহার করতে পারতেছি। এখানে কিন্তু আমরা উইল ইউ ব্যবহার করেছি এর আগে ক্যান্ট ইউ এর জায়গায়। তো এটা ছিল ইম্পারেটিভ। ইম্পারেটিভের সি নাম্বার রুলসে যাবো আমরা। তো ডোন্ট যুক্ত ইম্পারেটিভ কি হবে? উইল ইউ। যেমন ডোন্ট ফরগেট মি, তাহলে এই পাশে নেগেটিভ ডোন্ট, এই পাশে তাহলে কি বসবে? উইল ইউ। আর এই পাশে যদি অ্যাফার্মেটিভ হতো তাহলে এই পাশে হতো ওন্ট ইউ। এরপর দেখো ডি নাম্বার, লেটস যুক্ত বাক্যে ইম্পারেটিভ ক্ষেত্রে কি বসে? শ্যাল উই। যেমন লেটস গো টু বুক ফেয়ার, তাহলে কি হবে? শ্যাল উই। তো আমরা জানি এই পাশে এটাও অ্যাফার্মেটিভ, এই পাশে অ্যাফার্মেটিভ, সেটা ফ্যাক্ট না। লেটস যুক্ত বাক্যে আমরা এখানে কিন্তু শ্যাল শুড বসতে পারবো না, শ্যাল দিয়ে করতে হবে। লেটস যুক্ত বাক্যে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করার সময় শুধুমাত্র শ্যাল উই বসাবো। লেট আস, তাহলে এই আসের জন্য উই এবং লেটের জন্য কি? শ্যাল। এরপর আসি ই নাম্বারে, লেট দ্বারা অনুমতি, যেমন লেট মি, লেট দেম, লেট হিম, লেট হার বোঝালে উইল ইউ বসে। দেখো ইউ লেট হিম ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু সাবজেক্ট ইউ যা আছে, এখানে কিন্তু সাবজেক্ট লেট আস।
যার কারণে আমরা এই পাশে কিন্তু এই শ্যাল উই এটা আমাদের কাজটা বোঝাচ্ছে, কিন্তু এখানে ইউ লেট হিম ডু দ্য ওয়ার্ক, উইল ইউ। তাহলে লেট দ্বারা যখন অনুমতি বোঝাবে, যেমন লেট মি, লেট দেম, লেট হিম, লেট হার, সেক্ষেত্রে আমরা কি করব, উইল ইউ দিয়ে করব। এখানে ইউ উজ্জ আছে, এটা ধরে নিতে হবে। লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে সর্বদা ইউ উজ্জ থাকে, তবে যখন লেট মি, এই ক্ষেত্রে যখন অনুমতি চাচ্ছে তখন আমরা এই উইল ইউ দিয়ে করতে পারতেছি। এরপর দেখো লেট দেম অ্যারেঞ্জ দ্য পার্টি, তাহলে এটা কি হবে, উইল ইউ। তো এখন বলতে পারো লেটস আস গো টু আ বুক ফেয়ার। এখানে ইউ আছে আবার আসও আছে, তো আস এখানে আসটায় প্রাধান্য পাবে। তো এই আসের মধ্যে কিন্তু ইউ আছে, তাহলে উ এর মধ্যেও ইউ থাকতেছে, যার কারণে আমরা এখানে ইউ দিচ্ছি। কিন্তু এখানে দেখো ইউ যেটা, এই অংশ উজ্জ আছে, এবং হিম, ইউ আর হিম কিন্তু দুটো আলাদা জিনিস। হিম একটা, ইউ একটা। যদি এখানে আস থাকতো তাহলে কিন্তু আমরা এখানে শ্যাল উই লিখতে পারতাম, কিন্তু যেহেতু এখানে আসের সাথে আস নাই, বা ইউ এর সাথে ইউ এর সঙ্গে আমাদের হিমের কোনো সম্পর্ক নাই, যার কারণে আমরা এখানে উইল ইউ দিয়েই আমাদের ট্যাগটা করে নিতে হচ্ছে। এরপর বি নাম্বার যেটা বললাম, এরপর আসি কারণ দেখো ইউ উজ্জ থাকে, ফ্যাক্ট। এরপর আসি এফ নাম্বার, লেট আস দ্বারা অনুমতি প্রকাশ করলে উইল ইউ বসে। এটা আবার কি দেখলাম আমরা, এতক্ষণ দেখলাম যে লেট যুক্ত বাক্যে শ্যাল উই বসে, আবার এখানে বলছে লেট আস দ্বারা অনুমতি প্রকাশ করলে উইল ইউ বসে। তো দেখি কি বলে, ফাদার লেট আস গো ফর ওয়ার্ক উইথ ফাদার লেট আস গো ফর এ ওয়ার্ক উইথ আওয়ার ফ্রেন্ডস, উইথ আওয়ার ফ্রেন্ডস উইল ইউ। তো দেখো এখানে লেট আস গো ফর এ ওয়ার্ক উইথ আওয়ার ফ্রেন্ডস, এখানে বন্ধু আসি, আমি আসি, এখানে আমাদের সাথে কি ফাদার ঘুরতে যাবে? তাহলে আস আমরা কিভাবে লিখতে পারি? তাহলে আমরা লিখবো উইল ইউ, বাবাকে থেকে অনুমতি নিচ্ছি আমরা এখন, সরাসরি বাবাকে বলছি। যদি বাবা আমাদের মধ্যেই থাকতো তাহলে আমরা শ্যাল উই বলতে পারতাম, কিন্তু বাবা কিন্তু আমাদের মধ্যে নেই, যার কারণে আমরা বাবাকে আলাদাভাবে জিজ্ঞেস করতেছি। উইল এখানে হচ্ছে একক পার্সন থেকে আমরা অনুমতি নিচ্ছি, আর যখন লেট আস গো ফর ওয়ার্ক তখন আমরা সম্মিলিত ভাবে যাচ্ছি, সেখানে কিন্তু ফাদার উল্লেখ ছিল না। এবার দেখো স্যার উই হ্যাভ ডান দ্য সাম, নাও উই সিং এ সং, উইল ইউ। এখানেও কিন্তু স্যার একটা নির্দিষ্ট পার্সন, এখানে আমরা সবাই আছি, কিন্তু স্যার আমাদের বাইরে থাকার কারণে উইল ইউ ব্যবহার করছি আমরা। তাহলে এখানে কিন্তু অনুমতিটাই প্রকাশ পাচ্ছে। আগেটাতে অনুমতি যেটা ছিল সেটা সম্মিলিত, এবার হচ্ছে এক এক পার্সন থেকে অনুমতি নেওয়া। ব্রাদার ইউ আর বিজি সো লেট আস গো টু স্কুল আওয়ারসেলভস, উইল ইউ। এখানে ভাই বিজি আছে, ব্যস্ত আছে, যার কারণে আমরা একা যেতে হবে, বা এক্ষেত্রে ভাই পারমিশনটা দিবে কিনা, মানে অনুমতি দিবে কিনা সেটা। এরপর আসি এক্সক্লামেটরি সেন্টেন্সে। তো একটা জাঁকজমক প্রশ্ন, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার পরে আমরা নোট অফ এক্সক্লামেশন দিব, নোট অফ ইন্টারোগেশন দিব। তো যেহেতু ট্যাগ কোশ্চেন, তো ট্যাগ কোশ্চেন অনুযায়ী আমরা যদি অ্যাডভান্স থেকে বলি, তাহলে অ্যাডভান্স গাইড যেটা চৌধুরী হোসেনের, সেখান থেকে আমরা ট্যাগ কোশ্চেনের পরে আমরা নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। আর যদি আমরা সামগ্রিক বা বড় বড় যে লেটারের রাইটিং এর যে বইগুলো থাকে সেগুলো থেকে বলি, তো তাহলে সেই ক্ষেত্রে আমরা নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করব। তো রেফারেন্স দেখো, রেফারেন্স এই এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ট্যাগে প্রশ্নবোধকের পরিবর্তে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন বসে। রেফারেন্স ক্যামব্রিজ গ্রামার অফ ইংলিশ সেকশন 303। তো এটা আমার কোনো বলা কথা না, আমি অ্যাডভান্স গাইড থেকে বললাম, আর হচ্ছে এই ক্যামব্রিজ গ্রামার অফ ইংলিশ, এই দুটো বই থেকে রেফারেন্স দিলাম। তো যেটা সুবিধা মনে হয় তোমাদের স্যারেরা যেটা বলে সেটা লিখবে, তোমাদের স্কুল যেটা প্রিফার করবে। সো এই নাম্বারে দেখো এটা কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ হবে। ট্যাগ দেখো, অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন। হাউ ফাইন দ্য বার্ড ইজ, তাহলে আমরা সেই অনুযায়ী ইজেন্ট ইট, বার্ড, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, সরি বার্ড বলেছি, ফ্লাওয়ারের জন্য ইট, আর ইজ আছে অ্যাফার্মেটিভ, এবার সেটা কি হবে, নেগেটিভ হবে, তাহলে ইজেন্ট। এরপরে হাউ রফ হিজ বিহেভিয়ার ওয়াজ, তাহলে ওয়াজেন্ট ইট। তো এটা দেখো, এটা হচ্ছে ব্যক্তিবাচক না বস্তুবাচক, যার কারণে আমরা ইট ব্যবহার, ফ্লাওয়ার বা বিহেভিয়ার এগুলো যদি বস্তুবাচকের কারণে আমরা ইট ব্যবহার করতে পারতেছি। এখানে যদি ব্যক্তিবাচক থাকতো তখন আমরা কি হিম বা হার এগুলো ব্যবহার করতে পারতাম। এরপর আসে বি নাম্বার, মূল ভার্ব যুক্ত সেন্টেন্সকে ট্যাগ, যেমন হাউ সুইটলি দ্য বার্ড সিংস, ডাজেন্ট ইট। এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, ইজ আর
যেটা নাই, তাহলে আমাদের সরকারি একটা জিনিস ডাজ, যেটা ডু ডাজ ইট, সেটা নিয়ে আসবো ডাজন্ট ইট। এর পাশে শার্প অবজারভেশন। তো অনেক সময় সাবজেক্ট ও ভার্ব উজ্জ্ব থাকলে এবং কোনো নাউন না থাকলে ট্যাগ কি হবে, ইজেন্ট ইট। যেমন উদাহরণ দেখি, হোয়াট আ বিউটিফুল সিন, তাহলে ইজেন্ট ইট। এখানে দেখো আমাদের সাবজেক্ট কি, তাহলে সিন, যেটা এটা হচ্ছে বিউটিফুল সিন, সাবজেক্ট ধরতে পারি আমরা। আর এখানে ভার্ব, কিন্তু এখানে ভার্ব নাই, তাহলে আমরা সরাসরি ইজেন্ট ইট দিয়ে ট্যাগ করতে পারতেছি। ভেরি নাইস, এখানে আমাদের সাবজেক্টও নাই ভার্বও নাই, তাহলে ইজেন্ট ইট। তাহলে সাবজেক্ট ও ভার্বের কোনোটি যদি একটি উজ্জ্ব থাকে তাহলে আমরা সরাসরি ইজেন্ট ইট। তো এই ট্যাগ কোশ্চেনগুলো খুবই সহজ, নিজেরা করা যায়। যে অ্যাফার্মেটিভ থাকলে আমরা এই পাশে ট্যাগ করবো নেগেটিভ, এবং যদি আমাদের এই পাশে হচ্ছে সম্মিলিতভাবে যদি নেগেটিভ থাকে তাহলে এই পাশে হবে অ্যাফার্মেটিভ, এই আর কি। তো এরপর আসি, অব্যক্তিবাচক সিঙ্গুলার নাউন উল্লেখ থাকলে ট্যাগ ইজেন্ট ইট। অব্যক্তিবাচক সিঙ্গুলার নাউন, অব্যক্তি কোনগুলা, যেগুলো বস্তুবাচক, যেমন নাইস ড্রেস, তারপর অসাম সং, এগুলো দেখো, এগুলোর নাউন উল্লেখ থাকলে ট্যাগ হবে কি, ইজেন্ট ইট। নাইস ড্রেস, তাহলে সেই বাক্যকে বলা যায় ইট ইজ এ নাইস ড্রেস, তাহলে এই বাক্যের ট্যাগ কি হবে, ইট। তাহলে ইট ইজ, তাহলে ইজেন্ট ইট। তো সেই অনুযায়ী এটা হয়ে গেছে ইজেন্ট ইট। নাইস ড্রেস, ইট ইজ এ, কেউ যদি বলে তাহলে ইট ইজ এ নাইস ড্রেস। তারপরে দেখো অসাম সং, তাহলে ইট ইজ অ্যান অসাম সং, তাহলে কি হবে, ইট ইজ, এতটুকু আমাদের ট্যাগ করি তাহলে ইজেন্ট ইট, সেই অনুযায়ী এটারও হচ্ছে ট্যাগ ইজেন্ট ইট, তাহলে অসাম সং ইজেন্ট ইট। এরপর সি নাম্বারে, ব্যক্তিবাচক সিঙ্গুলার নাউন থাকলে উল্লেখ থাকলে ট্যাগ হবে ইজেন্ট প্লাস সি, হি অথবা সি। তো এবার আমাদের সাবজেক্ট তো আছেই, কি করা যায়, ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে শি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। আমরা এখন যদি বলি হি, গার্লের সঙ্গে কি যায়, তাহলে শি হবে, তাহলে শি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে ইজেন্ট শি। দেখো শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি, ইজেন্ট শি। এরপর আসি মেসি, ইজেন্ট হি, তাহলে হি ইজ মেসি, এটার ট্যাগ যেহেতু ইজেন্ট হি, তাহলে মেসি বললেও হি ইজ মেসি বলছে, তাহলে ইজেন্ট হি। এরপর আসি ডি, প্লুরাল নাউন থাকলে ট্যাগ আরএন্ট দে, তাহলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আরএন্ট দে, দে আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এর জন্য হচ্ছে আরএন্ট দে। এরপর নাইস বার্ডস, দেখো আমরা এখন বলি যে এটা শিখলাম নাইস বার্ড, যখন তখন বললাম ইট, তো ইটের যেটা প্লুরাল, ইটের প্লুরাল তো দেই আসে, আলাদা কিছু তো আসতে পারতেছে না, তাহলে দ্য বার্ড আর নাইস, তাহলে আর এন্ড দে, এই জন্য নাইস বার্ডস এর সাথে আর এন্ড দে। এরপর আসি স্ট্যানিং, দেখো যখন আমরা কোনো কিছু করার আকাঙ্ক্ষা করি তখন ট্যাগ হয় মে প্লাস আই, যেমন আই উইশ টু লিভ নাও, মে আই, আমরা যেমন বলি মে আই কাম ইন, তার মানে কি আই উইশ টু কাম ইন, মে আই, এইরকম। এরপর আসি, আলাদা আলাদা ভাবে এখন আলোচনা করবো যে কোনটা থাকলে কি ব্যাপারে, এগুলো হচ্ছে অ্যাসার্টিভের ক্ষেত্রে বলা হয়, যেমন আই থিংক হি ইজ এ পোর, আই বিলিভ দ্যাট, আই সাপোজ, এগুলো কি হয়। তো এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা করবো হচ্ছে দ্বিতীয় অংশের ট্যাগ। তো একটু রুলসটা পড়ে নিয়ে তার আগে বাক্য দেখি, আই থিংক শি ইজ এ টিচার, আই বিলিভ হি ইজ রাইট, আই ডু নট থিংক হি ইজ অ্যান আমেরিকান। তো প্রদত্ত বাক্য, I think, believe, suppose, I am sure that, I suspect that, I appears that, I seems that, it looks as if, as far as I remember, as far as I remember, as far as know, ইত্যাদি দিয়ে শুরু হলে তা বক্তার মত প্রকাশ করে, তাই দ্বিতীয় অংশে ট্যাগ করতে হয়। তাই কোন অংশে ট্যাগ করতে হয়, দ্বিতীয় অংশে। যেমন I think she is a teacher, এটার দ্বিতীয় অংশ কি হবে, তাহলে she is a teacher, এতটুকু ট্যাগ করব isn't she। এবার দেখো I believe, এখন তুমি যদি বলো I think, তাহলে don't I হবে না, এটাকে আমরা দ্বিতীয় অংশে ট্যাগ করতে হবে। তাহলে I think, I believe, I suppose, তো I think আর believe টাই থাকে বেশি, উদাহরণ আমরা সেই দুটাই দেখবো। I believe he is right, তাহলে এটা দ্বিতীয় অংশ, তাহলে isn't he। এরপর সি নাম্বার, I do not think he is an American, দেখো তাহলে he is an American, is he কেন হলো এখন, তো দেখো এখানে do not think, আমরা জানি যে এতটুকু, তাহলে he is an American, এতটুকু ট্যাগ করবো, এই পাশে কিন্তু আমরা লিখছি হচ্ছে is he, এতক্ষণ তো আমরা এত এত পর্যন্ত দেখিনি, তাহলে
আই ডু নট যেটা তাহলে কেন হচ্ছে, তো এটা দেখুন আই ডু নট থিঙ্ক হি ইজ অ্যান আমেরিকান, এর মানে হচ্ছে আমি ভাবি না বা আমি যেটা হয় সে আমেরিকান না। আই ডু নট থিঙ্ক মানে ভাবি না আমেরিকান, তাহলে আমেরিকান কি, এরকম একটা প্রশ্ন হবে, তার মানে কি আমেরিকান না। তাহলে ইজ, এখন যদি বলি ইজেন্ট হি মানে কি আমেরিকান নয় কি, আমি ভাবিও না, দুইটাই নয় হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এখানে ইজ হি, কারণ এটা কিন্তু আমাদের পুরো বাক্যটাকে নেগেটিভ অর্থই দিচ্ছে আই ডু নট থিঙ্ক দিয়ে, যার কারণে এই পাশে আমরা ইজ দিয়ে করেছি, এ পাশে নেগেটিভ করিনি। এই পাশে কমপ্লেক্স সেন্টেন্স, তো কমপ্লেক্স সেন্টেন্স কি রকম, দো হি ওয়াজ সিক হি ওয়েন্ট টু স্কুল, তো কমপ্লেক্স সেন্টেন্সের কমা থাকে এবং এই যে দো এই বিভিন্ন ধরনের কনজাংশন গুলো যুক্ত থাকে, দুইটা তার আগে হচ্ছে দুইটা ক্লজ থাকে। তো প্রদত্ত বাক্যের মূল অংশে প্রিন্সিপাল ক্লজে ট্যাগ করতে হয়, যেমন দো হি ইজ উইক, সরি হি ওয়াজ সিক হি ওয়েন্ট টু স্কুল, তাহলে কি হবে ডিডেন্ট হি। এরপর ইফ ইউ রিকোয়েস্ট মি আই উড হেল্প ইউ উডেন্ট ইউ, এটা কি হচ্ছে তাহলে দেখো প্রদত্ত বাক্যের মূল অংশ প্রিন্সিপাল ক্লজ করে, তো প্রিন্সিপাল ক্লজ বলতে আমরা বুঝি যে ক্লজটা একা একা অর্থ দেয়, যেমন দো হি ওয়াজ সিক, যেহেতু অসুস্থ ছিল হি ওয়েন্ট টু স্কুল, তো আমরা যদি বলি হি ওয়েন্ট টু স্কুল এটা কিন্তু প্রিন্সিপাল। আবার যদি বলি হি ওয়াজ দো হি ওয়াজ সিক, এটা কোনো পূর্ণ অর্থ দেয় না বা একা একা বুঝতে পারতেছে না, কিন্তু হি ওয়েন্ট টু স্কুল একা একা বুঝতে পারতেছে, যার কারণে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এই প্রিন্সিপাল ক্লজটুকু ট্যাগ হবে হি ওয়েন্ট টু স্কুল, তো ডিডেন্ট হি। সেই রকমই when winter comes spring cannot be far behind, তাহলে can it, cannot আছে তাহলে কি হবে can it। এরপর আসি 7 নাম্বার, it অথবা there যুক্ত সেন্টেন্স, there are 50 students in your class aren't they, তাহলে there are এই জন্য হচ্ছে aren't they, it is a beautiful bird তাহলে isn't it। এরপর আসি 8 নাম্বার needs যুক্ত বাক্যে, যেমন হচ্ছে I need your help ডোন্ট আই, তো নিড এর সাথে আমরা জানি নিড হচ্ছে একটা মোরাল, তো নিড অথবা নিডস যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্ব হয় তাহলে কি হবে ট্যাগ, ট্যাগ হবে ডোন্ট ডাজেন্ট, মানে সরকারি যে জিনিসগুলা সেইগুলো চলে আসবে। দেখো আই নিড ইউর হেল্প, এটা কিন্তু মোরাল, তাহলে মোরাল ছাড়া ক্যান কোড, কিন্তু এখানে যদি আমরা মোরাল নিয়ে থাকি এই পাশে যদি আমরা তাহলে ভার্ব কোনটাকে নিয়ে আসবো বা কোন অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, এইটাই হচ্ছে আমাদের মূল ভার্ব। যেহেতু মোরাল কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে যেটা অক্সিলারি হোক আর মোরাল হোক বা প্রিন্সিপাল ভার্ব হোক, সেটা অবশ্যই মেইন ভার্ব হবে। তো মেইন ভার্বের সাথে আমরা ট্যাগ হিসেবে এক্সট্রা ভাবে যেটা অক্সিলারি ভার্ব পাই সেগুলো হচ্ছে সরকারি ভার্ব ডু ডিজ ডাট, সরি ডু ডাজ ডিড। তো এই জন্য এখানে দেখো আই নিড ইউর হেল্প ডোন্ট আই সরকারি জিনিস। এরপর শি নিডস আ পেন ডাজেন্ট শি, ইউ needed a blanket কম্বল didn't you, or you needn't worry need you। এখন দেখো নিড যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে ট্যাগে নিড মডাল অক্সিলারিটি বসে, যেমন আই নিড নট গো তাহলে নিড ইউ, সরি ইউ নিড নট গো তাহলে কি নিড ইউ। এরপর আসি নাথিং এনিথিং সামথিং এভরিথিং অ্যাজ ইউজ অ্যাজ সাবজেক্ট, তো নাথিং এনিথিং সামথিং এভরিথিং যখন সাবজেক্ট হিসেবে বসবে ট্যাগের সাবজেক্ট কি হবে ইট, আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় এগুলো সাবজেক্ট কি দেবো, ইট দেবো দিয়ে দিব না কি দেবো। নাথিং ইজ সার্টেন ইজ এ, নাথিং এটা নেগেটিভ তাহলে পাশে হবে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে তাহলে ইজ ইট। এরপরে এভরিথিং ওয়াজ লস্ট তাহলে ওয়াজন্ট ইট, এখানে দেখো ওয়াজ সাবজেক্ট কি হবে ইট। এরপর সামথিং ইজ বেটার দ্যান নাথিং ইজন্ট ইট। এরপর আসি নোবডি বা এভরিবডি যেগুলো থাকে বডি, তারপর নো ওয়ান, নান, অল, ওয়ান, তারপরে হচ্ছে no one use as subject, তো দেখো সাবজেক্ট everybody, somebody, anybody, nobody, everyone, someone, anyone, none, no one, none, all আর হচ্ছে one, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। এর ট্যাগ সাবজেক্টের ট্যাগ হবে they। এগুলোতে আমরা যদি ভাবি ইট, এগুলোতে কিন্তু ইট ব্যবহার করতে পারছি না, কারণ এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিবাচক জিনিসগুলো বোঝাবে, তো বডি কি আমাদের বস্তুবাচক হয়, তার কারণে লিখতে পারতেছি না আমরা। যেমন এভরিবডি লাইকস ফ্লাওয়ার ডোন্ট দে,
everybody প্রত্যেককেই, এরপর anybody can do this, can they, anyone may answer, mayn't they, mayn't বা mayn't যেটা বলা হয়, nobody found, did they, none can help you, can they। তো এই ছিল আমাদের 10 নাম্বার রুলস পর্যন্ত, আজকে ক্লাসে পর্যন্ত। এরপর আমরা দেখবো বাকি যে পরে 10টা বা 11টা বার রুলস আছে, সেখানে আমরা সেকেন্ড পোর্শনে দেখবো। তো ফার্স্ট পার্সন এতটুকু বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। Don't forget to subscribe the channel and like, share with your friends and just comment of your problem. So thank you everybody. Assalamu alaikum.